আচ্ছা, আমাদের কথা মতো আমরা চলে এসেছি বুধবারের ক্লাসে, যেখানে আমাদের কথা হয়েছিল যে ফিজিক্যাল সায়েন্সের একটা টপিক করা হবে। তা ফিজিক্যাল সায়েন্সের যে টপিকটা আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, বা যেটাকে বলে চলতড়িৎ। বাংলায় যেটাকে বলে চলতড়িৎ। দেখো, সর্বপ্রথম আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্থির তড়িৎ আর চলতড়িতের তফাৎটা কোথায়। ধরো এ বস্তু আছে, বি বস্তু আছে। যখন আধান কোনো একটা জায়গায়, ধরো এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই আধানটা ধরো মুভ করছে, তাহলে স্থির তড়িৎ আর চলতড়িতের বেসিক ফান্ডামেন্টাল তফাৎ হচ্ছে স্থির তড়িৎরা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর চলতড়িৎ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এরিয়া না, কোনো দিকে মুভ করতে পারে, অর্থাৎ সারাক্ষণই চলছে। এরকম সে সারাক্ষণ চলছে এরকম ধরনের তড়িৎকে বলছে চলতড়িৎ। আর যদি কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে স্থির তড়িৎ। তাহলে আমরা দেখলাম দু ধরনের তড়িতের কথা বললাম। কি? একটাকে বলে স্থির তড়িৎ, আর একটাকে বললাম চলতড়িৎ। আচ্ছা, স্থির তড়িৎ কাকে বলে লিখে নিই একটু। আচ্ছা, স্থির তড়িৎ মানে হচ্ছে যে তড়িৎ কোনো একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, কোনো একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে, নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ, তাকে বলে স্থির তড়িৎ। আচ্ছা, আর চলতড়িৎ কাকে বলে? যখন কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না তড়িৎগুলো, তাহলে যে তড়িৎ কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, বরং এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, চলাচল করতে পারে, তাকে বলে চলতড়িৎ। আচ্ছা, একটা জিনিস দেখো, ধরো ধরো এরকম একটা সিস্টেম আছে, এই সিস্টেমের থেকে ধরো ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তা তিনটি ইলেকট্রন বেরোলো মানে তিনটে প্লাস তৈরি হলো ভিতরে। এই যে চার্জ তৈরি হলো, চার্জ পার্টিকেল তৈরি হলো, বা এইখানে একটা একটা পার্টিকেল লিখে দিচ্ছি যে যার মধ্যে ঢুকবে ইলেকট্রনটা, এর মধ্যে ধরো চলে গেল, তাহলে এখানে কি তিনটে নেগেটিভ তৈরি হলো। কারণ এখানে তিনটে নেগেটিভ কেন তৈরি হলো? কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাহলে তিনটে ইলেকট্রন ঢুকেছে মানে এটা তিনটে নেগেটিভ তৈরি হলো। তার মানে এটাও চার্জ তৈরি হলো, এটাও চার্জ তৈরি হলো, কিন্তু এই চার্জগুলো কোনো এক জায়গায় সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
তাই এটাকে বলা হয় স্থির তড়িৎ। কিন্তু আমরা যদি একটা ধাতব পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, যেটাকে বলে মুক্ত ইলেকট্রন, আমি যদি ব্যাটারি বা সেলের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে এটা একটা সেলের সঙ্গে যুক্ত করে দিলাম, এটা একটা সেল, তখন দেখা যাবে ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে ছুটে চলেছে। এই যে ইলেকট্রনগুলো ছুটে চলেছে, ইলেকট্রনগুলো যে ছুটে চলেছে পজিটিভ প্রান্তের দিকে, পজিটিভ এন্ডের দিকে, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় চার্জ পার্টিকেলগুলো চলে যাচ্ছে। এই চলে যাচ্ছে বলে এটাকে বলা হয় কি, চলতড়িৎ। তার মানে কোনো পরিবাহীর, তুমি শুধু লক্ষ্য করো এই পরিবাহীটার কথা চিন্তা করো, এই পরিবাহীটা, এখানে এইটা দেখো আর এখানে এইটা দেখো, এই দুটো নিয়ে চিন্তা করো, উপরটা বাদ দাও। এই দুটো নিয়ে যখন চিন্তা করবে, দেখো এখানে চার্জটা কিন্তু এইটুকুনি এরিয়ার মধ্যেই আছে, দেখো চার্জটা এইটুকুনি এরিয়ার মধ্যেই আছে, এখানে চার্জটা কিন্তু একটা পুরো এরিয়া জুড়ে দেখো মুভ করছে। এই জন্যে কখনো চলতড়িৎ হবে, কখনো স্থির তড়িৎ হবে, ক্লিয়ার হলো? তাহলে স্থির তড়িৎ হতে গেলে চার্জটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর চলতড়িৎে কী হবে, একটা জায়গা থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য অন্য বিভিন্ন জায়গায় চার্জটা কিন্তু ছড়িয়ে পড়বে। এবার আমরা একটু দেখি যে স্থির তড়িৎ করতে গেলে আধানকে আমরা পরিমাপ করবো কী করে। তার মানে আমরা বুঝতেই পারছি ইলেকট্রন যাতায়াত করলেই আমরা চার্জ আধান তৈরি করতে পারি। যেমন ধরো একটা পার্টিকেল থেকে বা একটা বস্তু থেকে, ধরো এটা একটা বস্তু আছে, এটা নিস্তড়িৎ বস্তু, একটা নিউট্রাল নিস্তড়িৎ। এবার এই নিস্তড়িৎ বস্তু থেকে যদি কোনো কারণে ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, তখন অবজেক্টটা কী হয়ে গেল দেখো, এই বস্তুটা তাহলে পজিটিভ তৈরি হলো। উল্টোটাও হতে পারে। উল্টোটা মানে কেমন, তাহলে এই বস্তু ছিল, এখানে ইলেকট্রন ঢুকে পড়লো, তাহলে এই বস্তুটা তখন কি নেগেটিভ আধানে পরিণত হবে। তার মানে তড়িৎ তৈরি হয় শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদানের জন্য। বোঝা গেল জিনিসটা? ইলেকট্রনের আদান প্রদানের জন্য আমরা কি তৈরি করতে পারি, তড়িৎ তৈরি করতে পারি। অর্থাৎ এখানে একটা টার্ম লিখে দিচ্ছি, যখন কোনো বস্তু থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, তখন বস্তুটি ধনাত্মক আধানে পরিণত হয় বা পজিটিভ আধানে দান। এবারে যখন আবার যখন কোনো বস্তুর মধ্যে ইলেকট্রন প্রবেশ করে, যখন কোনো ইলেকট্রন প্রবেশ করে, তখন বস্তুটি ধনাত্মক আধান ইলেকট্রন যখন প্রবেশ করে তখন বস্তুটি ঋণাত্মক বা নেগেটিভ আধানে পরিণত হয়। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে ইলেকট্রনের আদান প্রদানে কখনো পজিটিভ আধান তৈরি হয়, কখনো নেগেটিভ আধান তৈরি হয়। এইবারে আমরা পড়ব যে এসআই পদ্ধতিতে আধানের ইউনিট কী। দেখো, তার মানে বুঝতে পারছি যে কোনো একটা আধান, ইলেকট্রন মানে ইলেকট্রনকে বলা হয়, ইলেকট্রন হলো আধানের ক্ষুদ্রতম একক, আধানের ক্ষুদ্রতম
একক। অর্থাৎ সমস্ত আধান ওই ইলেকট্রনগুলো দিয়েই তৈরি হয়। অর্থাৎ সমস্ত আধান ইলেকট্রনের আদান প্রদানেই তৈরি হয়, ইলেকট্রন দিয়েই তৈরি হয়। ইলেকট্রনের আদান প্রদানে তৈরি হয়, সমস্ত আধান ইলেকট্রনের আদান প্রদানে তৈরি হয়। বুঝিয়ে দেওয়া যাচ্ছে, আদান প্রদানে তৈরি হয়। যেমন ধরো আমায় যদি কোশ্চেন করা যায়, আচ্ছা পরের পেজে দেখছি, ধরো একটা কোশ্চেন আমি করছি। আচ্ছা, ইলেকট্রন আধানটা একটু আলোচনা করে দেওয়া যাক। ইলেকট্রনের আধানের ভ্যালু, আধানের মান, মান মানে নেগেটিভ পজিটিভ না, জাস্ট মান বের করছি, ঠিক আছে। আচ্ছা, এসআই পদ্ধতিতে যেটা খুব লাগে আমাদের, এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম আধান ইউনিট কুলম। আর সিজিএস ইউনিটে এটাকে বলে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। তার মানে দেখো ইএসইউ মানে হচ্ছে বা স্ট্যাট কুলম, এটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা খুব বেশি ব্যবহার হয় না, ব্যবহার করবো আমরা কুলম পদ্ধতিতে, সি ফর কুলম। এবারে ধরো একটা কোশ্চেন করাচ্ছি, কেন বলতে চাইছি একটু দেখে নাও। ধরো আমাকে বললো এর হচ্ছে 48 কুলম চার্জ আছে, প্লাস 48 চার্জ আছে। দেখো তার মানে প্লাস 48 হয়েছে কেন, একটু লজিকটা দিয়ে ভাবো তো দেখি। প্লাস 48 হয়েছে কেন, তার কারণ হচ্ছে নিশ্চয়ই কিছু ইলেকট্রন এখান দিয়ে বেরিয়েছে, কারণ ইলেকট্রন বেরোলে আমরা জানি পজিটিভ আধান তৈরি হয়। নিশ্চয়ই কিছু ইলেকট্রন এখান থেকে কী হয়েছে বলো, বেরিয়েছে। এবারে কোশ্চেন হচ্ছে কতগুলো ইলেকট্রন বেরিয়েছে, কারণ আমরা তো জানি না যে কতগুলি ইলেকট্রন বেরিয়েছে, এটাই কোশ্চেন। তাহলে কতগুলি ইলেকট্রন বেরোলে, কতগুলি ইলেকট্রন বাইরে বেরোলে আমরা 48 কুলম আধান পাবো। তাহলে কীভাবে উত্তর করব, ধরি এনটি ইলেকট্রন বাইরে বেরিয়েছে, অতএব তাহলে এই যে 48 কুলম চার্জ, এই 48 কুলম চার্জটা এনটা ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। তাহলে 48 কুলম ইজিক্যাল টু এন ইন্টু এনটাই বের করতে হবে আমাকে, এটা ইলেকট্রনের চার্জ কত। দেখো ইউনিটটা কেটেই দিলাম, কুলম কেটে দিলাম, তাহলে এন ইজিক্যাল টু 48/1.6 ইন্টু 10⁻⁻19। এবার পয়েন্টটা তুলে দিলে এইটা 3 × 48 30। আমরা কি জানি যে উপরে উঠলে পাওয়ারটা কি হয়ে যায়, সাইন চেঞ্জ হয়, মাইনাস থাকলে এটা কি হয়ে যায় প্লাস। দেখো এটাও লিখতে পারো, বা তুমি এটাও লিখতে পারো 3 × 10⁻19 20, এটাও লিখতে পারো, যেটা ইচ্ছা। তাহলে এতগুলো ইলেকট্রন বাইরে বেরিয়েছে, তবে 48 কুলম চার্জ হয়েছে। বোঝা গেল। সেম কোশ্চেন একটা করা যাক, একদম সেম কোশ্চেন একটা করা যাক। ধরো
এর মধ্যে ধরো -16 কুলম্ব চার্জ তৈরি হয়েছে এই অবজেক্টের মধ্যে, তাহলে নিশ্চয়ই কিছু ইলেকট্রন ঢুকেছে, প্রবেশ করেছে। কোশ্চেন হচ্ছে কতগুলো ইলেকট্রন প্রবেশ করলো। যার ফলে বস্তুর আধান -16 কুলম্ব হলো। তাহলে বলা হবে এই একই রকম, -16 কুলম্ব চার্জ ইজিক্যাল টু n ইন্টু ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান। তাহলে -16 ইন্টু সি, সরি, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻, কত, এই কুলম্ব কুলম্ব কেটে গেল। আচ্ছা, এখানে ইলেকট্রনের চার্জ, আমি তো ভ্যালু নিয়ে কাজ করব, তাহলে এখানে মাইনাস ধরা যাবে না, বুঝে গেল? আমি সবসময় ভ্যালু নিয়ে কাজ করবো, আমার যেটা ধরেছিলাম ভুল ধরেছিলাম, এই ভুলগুলি হয়, খুব মাথায় রাখতে হবে। আচ্ছা, এনটা ক্যালকুলেট করছি, দেখো এটা পয়েন্টটা তুলে দিলাম একটা উপরে, এটা তো কেটে গেল, এটা 10⁻1 ধরে নিই, অর্থাৎ n ইকুয়াল টু 10⁻20। ক্লিয়ার হলো? তাহলে 10⁻20টি ইলেকট্রন ওই পাত্রর মধ্যে ঢুকেছে বা ওই বস্তুর মধ্যে ঢুকেছে, যার ফলে ওর আধানটা -16 কুলম্ব চার্জ হয়ে গেছে। এবারে তার মানে বুঝলাম যে ইলেকট্রনের আদান প্রদান মানে চার্জ তৈরি হয়। তাহলে সেকেন্ড পয়েন্ট যেটা বলছে চার্জের যে বৈশিষ্ট্যগুলো আছে, এখানে বলছে একটা ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, আচ্ছা একটি নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে চার্জ সবসময় সংরক্ষণ থাকবে। মানেটা কি? মানেটা হচ্ছে, ধরে নাও সাপোজ এইটুকুনির মধ্যে ধরো এখানের মধ্যে 2 কুলম্ব চার্জ আছে, এটা ধরো -3 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে, -3 কুলম্ব চার্জ আছে, এটার মধ্যে ধরো এই 7 কুলম্ব চার্জ আছে। এইবারে এইটাকে আমি নাড়িয়ে দিলাম, চেক করে দিলাম, ধরে নাড়িয়ে দিয়েছি, চেকিংয়ের পরে দেখা যাচ্ছে কন্ডিশনে তিনজনের চার্জ আলাদা আলাদা হয়ে গেছে, এটা 4 কুলম্ব হয়ে গেছে, এটা 3 কুলম্ব হয়ে গেছে, ঠিক আছে, আর এটা হচ্ছে, তাহলে টোটাল এখানে চার্জ কত ছিল হিসাব করলে 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6 কুলম্ব চার্জ ছিল, এখানে 7 কুলম্ব চার্জ, তাহলে এখানে -1 কুলম্ব চার্জ থাকবে। দেখো টোটাল চার্জটা ফিক্সড, এই যে টোটাল চার্জ ফিক্সড হলো, এটা কি বলছে আইসোলেটেড সিস্টেমে টোটাল চার্জ সবসময় ফিক্সড থাকে, নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, চার্জটা চেঞ্জ হতে পারে, কিন্তু টোটালের চার্জটা যেন ফিক্সড থাকে। বোঝা গেল জিনিসটা? তাহলে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে চার্জ সবসময় কী থাকবে, সংরক্ষণ থাকবে, চার্জ কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এবার একটা জিনিস আলোচনা করি, থার্ড পয়েন্টটা চার্জের, বলছে ধরো এর চার্জ ধরো 2 কুলম্ব চার্জ, অবশ্যই এই বস্তুটি যেহেতু
এই বস্তুটির যেহেতু চার্জ আছে, তাই বস্তুটির যেহেতু চার্জ আছে তাই বস্তুটির মাসও আছে, অর্থাৎ ভর আছে, ভর অবশ্যই আছে। অর্থাৎ ভর ছাড়া কোনো শুধু সিম্পল চার্জ থাকতে পারে না, এক্সিস্ট করে না। মানে বস্তুটার যখন চার্জ আছে তার মানে তার ভরও আছে, কিন্তু উল্টোটা কিন্তু হতে পারে। যেমন ধরো এই বস্তুটা ভর আছে, এম আছে, কিন্তু এর চার্জ নেই, নিস্তড়িৎ, নিউট্রাল, নিস্তড়িৎ কণা, নিস্তড়িৎ বস্তু। এটা হতেই পারে, এটা হতে পারে, কিন্তু চার্জ থাকলে মাস অবশ্যই থাকবে। বোঝা গেল, একটা পয়েন্ট আলোচনা করা হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট বলছে, ধরো এইটা ধরো আছে, এর ধরো মাস, ঠিক আছে, এর যত তুমি ভেলোসিটি বাড়াবে এর মধ্যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটি যত বাড়ানো হলো এর মধ্যে কাইনেটিক এনার্জি এটাও কি হচ্ছে বলো, বাড়ছে। কাইনেটিক এনার্জি বাড়লে মাসও বাড়বে, অর্থাৎ ভর বাড়বে। কাইনেটিক এনার্জি মানে কি, গতিশক্তি। কারণ আইনস্টাইনের শর্ত অনুযায়ী মাস আর এনার্জি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ভর আর শক্তি তুল্য। অর্থাৎ যাহা ভর তাহাই এনার্জি, মানে ভর যা এনার্জিও তাই। অর্থাৎ গতিবেগ বাড়ালে, ভেলোসিটি বাড়লে, অর্থাৎ যদি আমরা গতি বেড়ে যায় কোনো একটা মাসের, তাহলে কাইনেটিক এনার্জি, গতিশক্তিও বাড়বে, আর গতিশক্তি বাড়লে মাসও বাড়বে। অর্থাৎ মাস কিন্তু ফিক্সড নয়, কোনো বস্তুর মাস কিন্তু স্থির নয়। গতিবেগ বাড়ার সাথে সাথে মাসও পরিমাণও বেড়ে যায়। ঠিক আছে, তার মানে মাস স্থির নয়, মাস কিন্তু কনস্ট্যান্ট নয়। অর্থাৎ মাস আস্তে আস্তে বাড়বে, তুমি ভেলোসিটি বাড়াচ্ছ, মাসও আস্তে আস্তে কী হবে বলো, বেড়ে যায়। এইবারে ধরো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে কি, এ বলছে ধরো একটা অবজেক্ট আছে এরকম, এই অবজেক্টটা ধরো 2 কুলম্ব চার্জ আছে, এই অবজেক্টটা স্থির আছে, এই অবজেক্টটা ধরো গতিশীল অবস্থায় আছে। ধরো সাপোজ একটা ভেলোসিটি দিয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে যাচ্ছে, তাহলে সমবেগে গতিশীল। ওই বস্তুটাকেই 3টে ছবি দেখাবো, ঠিক আছে, 3টে ছবি দেখাচ্ছি। ওই বস্তুটারই ত্বরণে গতিশীল, তিনটে কন্ডিশন। দেখো স্থির অবস্থায় ওই বস্তুটাই ছিল, আবার ওই বস্তুটাই সমবেগে গতিশীল হচ্ছে, আর ওই বস্তুটাই ত্বরণে গতিশীল হচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে চার্জ কিন্তু 2 কুলম্ব চার্জই আছে, চার্জ কিন্তু ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনের উপরে নির্ভরশীল না। তার মানে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করা হলো যে কোনো একটা বস্তুর আধান তার ভেলোসিটি বা ত্বরণের উপর নির্ভরশীল নয়। এখানে কিন্তু মাসটা কিন্তু নির্ভর করছিল, মাসটা কিন্তু বেড়ে যাচ্ছিল, কিন্তু এখানে ভেলোসিটিটা নির্ভরশীল না। তার মানে কী শিখলাম, যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আধান কোনো একটি বস্তুর ক্ষেত্রে আধান কিন্তু কোনো একটি বস্তুর ক্ষেত্রে
আধান কিন্তু তার গতিবেগ বা ত্বরণের উপর নির্ভরশীল না। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব দেখো, ধরো একটা চার্জ পার্টিকেল, কিউ চার্জ পার্টিকেল আছে, স্থির অবস্থায় আছে। ধরো এটা কিউ চার্জ পার্টিকেল, ধরো সমবেগে গতিশীল। এখানে ধরো কিউ চার্জ পার্টিকেলটা ত্বরণে গতিশীল। বলছে তিনটে ক্ষেত্রে তিন রকম জিনিস দেখতে পাওয়া যাবে। অবজারভেশন, কি অবজারভেশন করবে? বলছি এর চারিদিকে একটা এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কি তৈরি হবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এটা তো স্থির, লিখেই দিই, ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। দেখো এর চারিদিকে একটা কি তৈরি হয়েছে, দেখো একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। দেখো এর চারিদিকে কি তৈরি হবে? এর চারিদিকে তুমি দেখো, লক্ষ্য করো, সমবেগে গতিশীল যখন হবে তড়িৎ ক্ষেত্র তো হবেই হবে। দেখো তড়িৎ ক্ষেত্র তো হচ্ছেই হচ্ছে, দেখো তড়িৎ ক্ষেত্র তো হচ্ছেই। তড়িৎ ক্ষেত্রটা আগে তীর মেরে লিখি, তার অন্য কথা। তড়িৎ ক্ষেত্র হচ্ছেই। এছাড়াও এর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। দেখো তড়িৎ ক্ষেত্র ছাড়াও একটা কি তৈরি হয়েছে, দেখো একটা ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চুম্বক ক্ষেত্র তৈরি হবে। একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এইবারে ত্বরণে গতিশীল হলে কি হবে? এই ত্বরণে গতিশীল হয়, দেখো আমরা যেটা পড়লাম, তড়িৎ ক্ষেত্র তৈরি হবেই হবে। দেখো তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছেই হচ্ছে। আচ্ছা, একটা ম্যাগনেটিক ফিল্ড, ওটাও তৈরি হবে। চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এছাড়াও একটা এক্সট্রা জিনিস হবে, সেটা হচ্ছে এখান থেকে না ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হবে এবং সেটা ছিটকে বাইরে বেরোবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভালো করে লিখি এটা। তরঙ্গ সব ছিটকে বাইরে বেরোবে। তার মানে দেখো, স্থির যদি চার্জ হয় বা স্থির আধান যদি হয়, তাহলে শুধু তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সমবেগে গতিশীল হলে, ঠিক আছে, সমবেগে গতিশীল হলে তার মধ্যে দুটো জিনিস হবে, তড়িৎ ক্ষেত্র হবে, ম্যাগনেটিক ক্ষেত্র হবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রও হবে। আর যদি দেখো ঠিক আছে, যদি দেখো এটার মধ্যে শুধুমাত্র ওই কী বলে ত্বরণে যাচ্ছে, তখন তাহলে দুটো কেস হবে। কি কি? তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র তো হবেই, এছাড়াও
একটা নতুন তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হবে, যেগুলো চারিদিকে ছিটকে বেরোবে। তাহলে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে অল্টারনেট করে, যে সমবেগে গতিশীল চার্জ হলে তাহলে কী হবে, ত্বরণে গতিশীল হলে কী হবে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রাখলে কিন্তু একটা উত্তর করা যাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে, ধরো একটা 10 কুলম্ব চার্জের 10 কুলম্ব চার্জের একটা ধরো বল আছে। সেই বলটা যদি 5 মিটার পার সেকেন্ডে যাতায়াত করে, মানে যায়, ধরো পূর্ব দিকে যাচ্ছে, যাচ্ছে, এইবারে ধরো আমি এর আশপাশে আমি একটা ম্যাগনেট রাখলাম, সুটসওয়ালা, এই ম্যাগনেটের হচ্ছে ম্যাগনেটিক নিডেল যেটাকে বলে, একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, এর রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এর কি এই চার্জটা যাওয়ার জন্য, উপর দিয়ে আধানটা যাওয়ার জন্যে এই ম্যাগনেটিক নিডেলটা কি মুভ করবে, এটা কোশ্চেন। বুঝে গেল? মানে কোনো দিকে বাঁকবে কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে আধানটি যাওয়ার জন্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আধানটি যাওয়ার জন্যে ম্যাগনেটিক নিডেলটির কোনো বিক্ষেপণ দেখা দেবে কি, মানে কোনো দিকে বাঁকবে কি। দেখ, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা দেখো ভেলোসিটিতে যাচ্ছে, উত্তর করার জন্য লজিক্যালি থিঙ্কিং করতে হবে। তাহলে এইটুকুনিতে আমরা বুঝতে পারছি ভেলোসিটিতে যাচ্ছে। ভেলোসিটিতে গেলে চার্জ পার্টিকেলটা আশেপাশে একটা কী তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। দেখো তড়িৎ ক্ষেত্র তো জেনারেট করছেই। দেখো একটা ম্যাগনেট তো একটা ম্যাগনেটিক ফিল্ডকে জেনারেট করতে পারে, মানে নড়াতে পারে। একটা ম্যাগনেটিক ফিল্ড অন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন করতে পারে। তেমনি এখানেও এই চার্জ পার্টিকেলটা ভেলোসিটিতে সমবেগে গতিশীল বলে এর আশেপাশে কী তৈরি হচ্ছে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই চুম্বক ক্ষেত্রটা এই ম্যাগনেটিক নিডেলকে কি করবে, এটাও চুম্বক ক্ষেত্র, আর এই ম্যাগনেটিক নিডেলটাও কি চুম্বক। এই জন্য ইন্টারাকশান হয়ে এর কিন্তু একটা দিকে, কোনো একটা দিকে মুভমেন্ট হবে, সোজা থাকবে না, হয় এদিকে বাঁকবে, তা নাহলে এদিকে বাঁকবে। আমরা পরে শিখবো যে কোন দিক বাঁকবে, কিন্তু বাঁকবে। কেন বাঁকবে বোঝা গেল? কারণ একটা চার্জ পার্টিকেল যখন সমবেগে গতিশীল হয়, ওর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই চুম্বককে কী করেছে, কোনো না কোনো দিকে একটা বাঁকিয়ে দিয়েছে। কিন্তু এই সেম কোশ্চেনটা যদি চার্জ পার্টিকেলটা স্থির হয়ে থাকতো, সেম কোশ্চেন আমি ধরো দিচ্ছি এ পাতাতে, দাঁড়াও, ধরো ওই চার্জ পার্টিকেলটা ধরো স্থির হয়ে আছে, স্থির, সেম কোশ্চেন, যদি স্থির থাকে চার্জ পার্টিকেলটা, যদি স্থির থাকে, তাহলে এর আশেপাশে যদি আমি কোনো ম্যাগনেটিক নিডেল রাখি, তাহলে কি এর বিক্ষেপণ দেখতে পাবো? তাহলে কি উত্তর হবে? উত্তর হবে না। তার কারণ হচ্ছে একটা স্থির পার্টিকেল যদি থাকে,
চার্জটা যদি স্থির থাকে তাহলে এর চারিদিকে আমার একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে না, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তার মানে এর চারিদিকে যদি আমি ম্যাগনেটিক নিডল রাখতাম তাহলে কোনো বিক্ষেপণ দেখাতো না, কারণ ম্যাগনেটিক ফিল্ড একমাত্র ম্যাগনেটিক নিডলকে বিক্ষেপণ দেখাতে পারে। তা নর্থ পোল সাউথ পোল দেখা যাবে এটা এরকমই থাকবে, কোনো দিকে বাঁকবে না। বোঝা গেল কেন? তাহলে ও আগের জায়গায় থাকবে, কোনো বিক্ষেপ দেখা যাবে না, কোনো বিক্ষেপ দেখা যাবে না। আচ্ছা, এবারে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র কাকে বলে। ঠিক আছে, চলো আমরা পড়ি তড়িৎ ক্ষেত্র কাকে বলে। বলছে ধরা যাক, হেডিং করি ছোটো মতন একটা, বলছে কোনো একটা আধানযুক্ত কণা ওর যতটা এরিয়া জুড়ে ওই আধানটার প্রভাব বিস্তার করতে পারে। ধরো এতখানি এরিয়া জুড়ে ওই আধানটার প্রভাব আছে, অর্থাৎ ওই যতখানি এরিয়া জুড়ে ওই আধানটা, ঠিক আছে, আধানটার অন্য আধানের উপর বল প্রয়োগ করবে, মানে বল প্রয়োগটা বয়ে যাবে। অর্থাৎ এই এরিয়ার বাইরে, ধরো ওই এরিয়ার বাইরে আমি গেলাম, সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট বি পয়েন্ট। এ পয়েন্টে তুমি যদি একটা চার্জ পার্টিকেলকে রাখো, ধরো প্লাস, সাপোজ এ পয়েন্টের মধ্যে ধরো আমি প্লাস 1 কুলম চার্জকে রাখলাম, এর মধ্যেও 1 কুলম চার্জকে রাখলাম। এবারে যেহেতু এটা এর এরিয়ার মধ্যে আছে, তাহলে 1 কুলম চার্জ কী করবে, ওটার উপরে একটা সৃষ্টি করবে, কী বলে এটা, মানে বল সৃষ্টি করবে। ওই চার্জ পার্টিকেলটা 1 কুলমটার উপরে একটা বল সৃষ্টি করবে, কিন্তু ওই বি পয়েন্টে দেখা যাবে বল সৃষ্টি করছে না। অর্থাৎ যতখানি এরিয়া জুড়ে ওই চার্জ পার্টিকেলটার পাওয়ার থাকবে, অর্থাৎ বল সৃষ্টি করার ক্ষমতা থাকবে, সেই এরিয়াটাকে বলছে তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল জিনিসটা তড়িৎ ক্ষেত্র কাকে বলে। লিখে ফেলি, তাহলে কোনো একটি আধানের কোনো একটি আধানের চারিদিকে যতটা জায়গা জুড়ে অন্য কোনো আধান রাখলে সেই আধানটি বল অনুভব করে, সেই আধানটি তাকে বলে তড়িৎ ক্ষেত্র। হলো, আর একটা পয়েন্ট তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে জেনে নাও, যত বড় আধান হবে তত তড়িৎ ক্ষেত্রের পরিমাণ বাড়বে, মানে তড়িৎ ক্ষেত্রের এরিয়াটা বাড়বে। যত বড় আধান হবে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ তত বাড়বে, ক্ষেত্রের এরিয়া, তড়িৎ ক্ষেত্রের এরিয়া তত বাড়বে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরো একটা 5 কুলম চার্জ আছে আর একটা 100 কুলম চার্জ আছে। যেহেতু 5 কুলম চার্জ, তার এরিয়া ধরো এইটুকুনি, যেটা 100 কুলম চার্জ তার এরিয়া ধরো এতখানি। তাহলে বোঝা গেল, যার চার্জ বেশি তার এরিয়াটাও
বেশি, যার চার্জ কম তার এরিয়া কম। এবার থিওরিটিক্যালি একটু লিখে দিই। থিওরিটিক্যালি বাংলাতে লিখি, তাত্ত্বিকভাবে কোনো চার্জের ইলেকট্রিক ফিল্ড কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ ক্ষেত্র অনেক বড় এরিয়া বা ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত বিস্তার, কিন্তু বাস্তব ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার আমরা একটা জিনিস দেখব, আচ্ছা তারপর তড়িৎ প্রাবল্য। ইংরেজি কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, সেম জিনিসটা তুমি লক্ষ্য করো ভালো করে। ধরো আমি একটা চার্জ রাখলাম, একটু ঠান্ডা মাথায় দেখো, তার এরিয়া ধরো, ফিল্ড এরিয়া ধরো এটা ধরো তড়িৎ ক্ষেত্র, এই চার্জটা কিউ চার্জটা তড়িৎ ক্ষেত্র ধরো এটা। এবার আমরা একটু আগে পড়লাম, যদি কোনো চার্জ পার্টিকেলকে, বিশেষ করে 1 কুলম্ব চার্জকে রাখা যায়, তাহলে সে তো কিছু বল অনুভব করবে, অর্থাৎ একে কী করবে, ঠেলে দেবে, বা একটা আকর্ষণ করবে বা বিকর্ষণ, যেহেতু দুটোই পজিটিভ চার্জ তাহলে বিকর্ষণ করবে। তাহলে যে বিকর্ষণ বল অনুভব করবে 1 কুলম্ব চার্জটা, তাকেই বলে তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা এরিয়াটা বলছিলাম, এরিয়াটা তড়িৎ ক্ষেত্র, আর ওই চার্জকে রাখলে, 1 কুলম্ব চার্জকে রাখলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সে তো একটা বল অনুভব করবে, সেই বলটাকেই বলছে তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা কি শিখলাম, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব চার্জকে যদি রাখা যায়, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক কুলম্ব আধানযুক্ত কোনো কণিকাকে রাখা যায়, ওই আধানটি 1 কুলম্ব বস্তুটির উপরে যে বল প্রয়োগ করে, তাহলে তাকে বলে তড়িৎ প্রাবল্য। আচ্ছা, এটা যেহেতু বল, তাহলে এটা একটা ভেক্টর রাশি, তাহলে তড়িৎ প্রাবল্য একটা কি রাশি বলো, ভেক্টর রাশি।
কারণ এর মানও আছে আর দিকও আছে। আচ্ছা, একটা কোশ্চেন করা যাক অঙ্কে। বলছে ধরো এখানে 20 কুলম্ব চার্জ আছে। ধরো এর এরিয়া, তড়িৎ ক্ষেত্র ধরো এতখানি, এটা ধরো তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো আমি একটা 5 কুলম্ব চার্জ রেখেছি। ধরো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটাকে বলে, তড়িৎ প্রাবল্য, এই এরিয়ার মধ্যে তড়িৎ প্রাবল্যের ভ্যালু ধরো 5 নিউটন। ঠিক আছে, এবার বলছে তাহলে এই 5 কুলম্ব আধানযুক্ত ওই কণিকার ওপর কুড়ি কুলম্ব আধানযুক্ত কণাটি কত বল প্রয়োগ করবে? দেখো তাহলে 5 কুলম্ব আধানযুক্ত ওই কণাটি, 5 কুলম্ব আধানযুক্ত ওই কণাটির উপর 20 কুলম্ব আধানযুক্ত এই কণাটি কত বল প্রয়োগ করবে? তাহলে আমরা বাই ডেফিনেশনে হিসাব করতে হবে। ধরো বাই ডেফিনেশন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান 5 নিউটন মানে কি? এটার মানে কি? তড়িৎ প্রাবল্যের মান 5 নিউটন মানে কি? তার মানে হচ্ছে, এটা মানে কি? তড়িৎ প্রাবল্যের মান 5 নিউটন মানে কি? তার মানে হচ্ছে একক 1 কুলম্ব যদি আধান রাখতাম, রাখলে বল প্রয়োগ হবে কত? 5 নিউটন। এটা ডেফিনেশন যে ওই 5 কুলম্বের জায়গায় যদি 1 কুলম্ব রাখতাম তাহলে বল প্রয়োগ হতো 5 নিউটন। ঠিক আছে, আচ্ছা এক কাজ করো, এই কোশ্চেনটা না একটু চেঞ্জ করে দাও, কেন 5-5-এর সঙ্গে মিল আছে, তোমার মনে হবে কোশ্চেনটা তাহলে গন্ডগোল আছে, লটারির মতো শিখে যাবে যদি, এটা 7 কুলম্ব করে দাও। ঠিক আছে, তাহলে এইটার মানেটা কি? তড়িৎ প্রাবল্যের মান 5 নিউটন মানে কি? যে এই 7 কুলম্বের জায়গায় যদি আমি 1 কুলম্ব রাখতাম চার্জ, তাহলে এই 20 কুলম্ব চার্জটা এটার উপর কত বল প্রয়োগ করতো? 5 নিউটন। এটা মানেটা এটা বোঝা গেল। এবার যদি আমি এটার জায়গায় 1 কুলম্ব চার্জ রাখি, 1 কুলম্ব বলছি 7 কুলম্ব চার্জ রাখি, 5 গুণ 7 নিউটন, অর্থাৎ কত হচ্ছে বলো? 35 নিউটন। তাহলে ক্লিয়ার হলো? তাহলে ওই কণিকার ওপরে তাহলে কী লিখতে হবে? অতএব 20 কুলম্ব আধানটি এই 7 কুলম্ব
আধানযুক্ত কণিকার উপর পঁয়ত্রিশ নিউটন বল প্রয়োগ করবে। আচ্ছা, আর একটা কোশ্চেন করা হোক তাহলে, সেম টাইপের কোশ্চেন একটা করা হোক। ধরো এখানে 40 কুলম্ব চার্জ আছে, ধরো -40 কুলম্ব চার্জ আছে। সাপোজ এর চারদিকে ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটাকে তড়িৎ ক্ষেত্র বলে, তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে একটা তড়িৎ প্রাবল্য আছে, তাহলে এর মধ্যে তড়িৎ প্রাবল্যের ভ্যালু 10 নিউটন। ঠিক আছে, এবার ধরো এর মধ্যে আমি 6 কুলম্বের একটা আধান রেখেছি। তাহলে দেখো আগেরটার সঙ্গে বেসিক ফান্ডামেন্টাল তফাৎটা কোথায়? আগেরটা দুটোই ধনাত্মক আধান ছিল, একটা ধনাত্মক আধান আর একটা ধনাত্মক আধানকে কী করবে? বিকর্ষণ করবে, একে ঠেলে দিচ্ছিল। এতে কিন্তু মনে রাখতে হবে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তার মানে একে কী করবে? টেনে নেবে, অর্থাৎ এটা আকর্ষণ বল। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে 6 কুলম্ব বস্তুর উপরে আকর্ষণ বলের মানটা কত? তার মানে দেখো আমরা বাই ডেফিনেশনে যদি যাই, ঠিক আছে, তাহলে তড়িৎ প্রাবল্য বাই ডেফিনেশনে যদি যাই, তাহলে তড়িৎ প্রাবল্য ব্যাপারটা কী? যদি তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে যে 1 কুলম্ব চার্জ যদি রাখা যায়, 1 কুলম্ব আধান রাখলে 6 কুলম্বের জায়গায় 1 কুলম্ব যদি রাখতাম, বল লাগবে, আকর্ষণ বল তৈরি হবে। দশ নিউটন। তাহলে 6 কুলম্ব চার্জ যদি রাখতাম, আকর্ষণ বল কত হতো? ষাট নিউটন। অতএব 6 কুলম্ব বস্তুর উপর আকর্ষণ বলের মান আকর্ষণ বলের মান 60 নিউটন। আচ্ছা, এবারে আমরা তড়িৎ বিভব নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ বিভব, এটি একটি স্কেলার রাশি। কারণ এটি এক প্রকারের কার্য, এক প্রকারের কার্য। আচ্ছা, 9-এ আমরা পড়েছি কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, তাই তড়িৎ বিভব একটা কি? স্কেলার রাশি। অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু ডেটা, পরীক্ষায় ফ্যাট করে দিয়ে দেবে, তখন কিন্তু পারা যাবে না, মাথায় রাখতে হবে। তড়িৎ প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি, এটা কিন্তু কার্য। কেন কারণ সেটাও বলে দিয়েছি। তড়িৎ বিভব কাকে বলে একটু বুঝে না। ধরো এইখানে একটা কিউ চার্জ রেখেছি,
এর চারিদিকে একটা কী তৈরি হয়েছে বলো? তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এটা তড়িৎ ক্ষেত্র। এবারে অসীম দূরত্ব থেকে, মানে একদম অসীম, ইনফিনিটি, অসীম ধর এটা, অসীম দূরত্ব থেকে ধরে একক ধনাত্মক আধান, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জকে, 1 কুলম্ব চার্জকে সে এখানে আনবো বা এখানে আনবো বা এখানে আনবো, যে কোনো একটা জায়গাতে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হবে তাকে বলছে তড়িৎ বিভব। বোঝা গেল জিনিসটা কি বললাম? আর একবার বলছি, ভালো করে শোনো। অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে আমাকে যে কার্য করতে হবে, তাহলে এখানে একটা কার্য করতে হবে, এমনি এমনি তো আসবে না, কাজ করতে হবে। যে কার্য করতে হবে, যে কার্য করতে হবে, দেখে এদিক থেকে আসতে গেলে কার্য করতে হবে। এবার এটাই ডেফিনেশনে লিখবো। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, তাহলে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান যুক্ত কণিকা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, ক্ষেত্রের যে বল প্রয়োগ করতে হয়, যে যে কাজ করতে হয়, সরি, যে কাজ করতে হয় তাকে বলে তড়িৎ বিভব। আবারও বলছি, এটা একটা ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। এটি একটি স্কেলার রাশি। এর দুটো ইউনিট আছে। এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে ভোল্ট। ভোল্ট। সিজিএস পদ্ধতি হচ্ছে স্ট্যাট ভোল্ট। আচ্ছা, এখানেও বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে। একটা কোশ্চেন আলোচনা করি। দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাথ। কিউ চার্জ আছে, ধরো কোশ্চেন বলছে অসীম থেকে 10 কুলম্ব চার্জকে এখানে আনতে কত কার্য করতে হবে। বলছে কোশ্চেনটা হচ্ছে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে 10 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে
যে কার্য করতে হবে, আনতে কত কার্য করতে হবে। তাহলে এবার ধরে নাও এখানে দেওয়া আছে বিভব, মানে যেটাকে বলে তড়িৎ বিভবের ভ্যালু 12 ভোল্ট দেওয়া আছে, 12 ভোল্ট। তাহলে বাই ডেফিনেশন আমরা চলে যাব এই অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে 1 কুলম আধানকে আনতে, ওটাকে তড়িৎ বিভব বলে, আধানকে আনতে কাজ করতে হয় 12 ভোল্ট। তার মানে 10 কুলম আধানকে আনতে কাজ করতে হবে 12 ইন্টু 10 কুলম, ভোল্ট ইন্টু কুলম, ভোল্ট ইন্টু কুলম। তাহলে 120। আচ্ছা একটু বলে দিই, ভোল্ট ইন্টু কুলম, যাই হোক এটা একটা কার্যের ইউনিট, কার্যের এসআই ইউনিটটা কী বলে, জুল। তাহলে এর ইউনিটটা কত হবে, 120 জুল। তাহলে একটা সিটি গেলাম, ভোল্ট ইন্টু জুল করলে, ভোল্ট ইন্টু কুলম করলে জুল পাওয়া যায়, এটা একটা কার্যের ইউনিট। বোঝা গেল জিনিসটা। এটা পরীক্ষা কিন্তু আধবার একটা কোশ্চেন করো সিমিলার, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, তবে আর বেশি করে ক্লিয়ার হবে। ধরো ইনফিনিটি থেকে ধরো এবারে আমি 5 কুলম চার্জকে আনছি, কোশ্চেন হচ্ছে অসীম দূরত্ব থেকে কোনো 5 কুলম আধানযুক্ত কণিকাকে আনতে যে কাজ করতে হবে, কতটা কাজ করতে হবে আনতে আচ্ছা অসীম দূরত্ব থেকে কোনো 5 কুলম আধানযুক্ত কোনো কণিকাকে আনতে কতটা কার্য করতে হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে বাই ডেফিনেশান যে তড়িৎ বিভবের ভ্যালু হচ্ছে 8 ভোল্ট। তাহলে বাই ডেফিনেশান যে 1 কুলম আধানকে অসীম থেকে আনতে কৃতকার্যের পরিমাণ, অসীম থেকে 8 ভোল্ট। তাহলে এবারে 5 কুলম আধানকে আনতে কত, 8 ভোল্ট ইন্টু 5 কুলম, এখানে একটা লেখাতে ভুল হচ্ছে জানো তো, ঠিক করে দিলাম। ওই 1 কুলম আধানকে আনতে, ঠিক আছে, এটা ভোল্ট হবে না, তাহলে এটা জুল হয়ে যাবে ডিরেক্ট, ঠিক আছে, এসআই ইউনিট তো ডিরেক্ট জুল হয়ে যাবে, আর এসব নাটক ফাটক না। মানে 1 কুলম তো ওদিকে বলে দিচ্ছি, তাহলে ডিরেক্ট এটা কী হয়ে যায় বলো, জুল, প্রথম থেকেই জুল, দ্যাটস অল। এখানেও তেমন একটা ভুল হয়েছে, কিন্তু তৈরি বিভবটা 8, ঠিক আছে, এটা ঠিক করে নেবে একটু।
কারণ আমরা তো প্রথম থেকে 1 কুলম আধানকে আনছি কার্যত, তো কাজ মানে কাজের এককের সঙ্গে সমান, এর এমন কি, তাহলে 40 জুল। অতএব 5 কুলম আধানকে, অতএব 5 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চল্লিশ জুল বলছে। তাহলে তড়িৎ আধান 2 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। একটা ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। এইবারে বলছে এই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান দুটো পজিটিভ আধান, দুটো নেগেটিভ আধান। বলছে সম আধানযুক্ত কণিকা পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ এরা একে অপরকে বিকর্ষণই করবে। তাহলে সম আধানযুক্ত কণিকা আধানযুক্ত একে অপরকে বিকর্ষণ করে। কিন্তু আবার যদি বিষম আধানযুক্ত কণিকা হয়, তাহলে একটা প্লাস একটা মাইনাস। তাহলে বিপরীত আধানযুক্ত কণিকাগুলো, বিপরীত আধানযুক্ত কণিকা বিপরীত আধানযুক্ত কণিকা একে অপরকে বিকর্ষণ করে, আকর্ষণ করে। এবারে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বৈজ্ঞানিক কুলম্বের থেকে জানা যায়। এই আকর্ষণ বা বিকর্ষণের বলের মান দেখো, ধরে নাও আমরা কুলম্বের সূত্র করছি। হচ্ছে দুটি Q1 আর Q2, দুটি আধান, দেখো পরস্পর 8 দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে দুটি বিন্দু আধান নির্দিষ্ট দূরত্ব থাকলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয়।
আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয়। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এক নম্বর, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ A proportion to Q1 গুণ Q2, যেখানে আরটা হচ্ছে স্থির, আর চেঞ্জ হয়নি, শুধুমাত্র আধান চেঞ্জ হয়েছে। এইবারে ওই বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলে 1/r² দেওয়া আছে, ঠিক আছে, যেখানে আধান স্থির। মানে Q1 Q2 এগুলো স্থির, এগুলো চেঞ্জ হবে না। যখন দুটোই পরিবর্তন হয় তাহলে এখন দুটোকে যখন মার্চ করবো, Q1 Q2 বাই কি r²। আমরা ম্যাথে দেখব এই সমানুপাতিটা উঠে গিয়ে, এটা তো সমানুপাতি সাইন, সমানুপাতি, এই সমানুপাতি উঠে গিয়ে যখন সমান লিখব তখন এটা কনস্ট্যান্ট আসে, একে বলে কুলম্বিক কনস্ট্যান্ট। তো ভ্যালুটা নিশ্চয়ই বুঝতে পারলে কি হয়। যেখানে কি হচ্ছে কুলম্বের ধ্রুবক। ঠিক আছে, এর কুলম্বের ধ্রুবক সম্বন্ধে কিছু ইনফরমেশন নিতে হবে। কি কুলম্বের ধ্রুবক ইউনিভার্সাল নয়, অর্থাৎ এরা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো, এটা পুরোপুরি নিজস্বতা নয়, অর্থাৎ এর ভ্যালুটা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম। তবুও এর যদি ভ্যালু হিসাব করতে হয় তাহলে এর সিজিএস একটা ভ্যালু আছে, এসআই পদ্ধতিতে একটা ভ্যালু আছে। সিজিএস পদ্ধতির ভ্যালুটা 1, এসআই পদ্ধতির ভ্যালুটা হচ্ছে বাই মাধ্যমের ঘনত্ব। তড়িৎ ভেদ্যতা এটা বলে দেয়, কোশ্চেনে বলে দিলে আমরা করতে পারবো কি এই ভ্যালুটা। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা
মাধ্যমের তড়িৎ ভেদ্যতা 3 এসআই একক। এবার তোমায় যদি বলে তাহলে বলো তো দেখি কুলম্বের ধ্রুবকের মান বের করো। তাহলে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটা হলো কি সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা 3 হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? কুলম্বের সূত্রটা বোঝা গেল। তাহলে কুলম্বের সূত্র কী করে এবারে বলছে 1 কুলম্ব এবং 1 ইউএসইউ এর মধ্যে সম্পর্ক বের করো। ভ্যালুটা মনে রাখো একটুখানি, তারপর আমরা প্রমাণটা করে দিচ্ছি। মনে রাখো, রিমেম্বার করে নেবে। এখানে অঙ্ক পড়বে, ট্রান্সফার করতে দেবে এখান থেকে ওইটা, ওইখান থেকে সেইটা। দেখো এটা হচ্ছে ধরো বলছে 1 ডাইন সমান ফোর্স, তো এটা 1 ইউএসইউ আধান, 1 ইউএসইউ আধান বাই 1 সেন্টিমিটারের হোল স্কোয়ার। মানে বাই ডেফিনেশন বলছে দুটো ইএসইউ আধান করে কণিকা যদি একটা 1 সেন্টিমিটার দূরে থাকে তাহলে এদের মধ্যে একটা বল অনুভব হয়, তাকে বলে 1 ডাইন। বোঝা যাচ্ছে? সিমিলারলি বাই ডেফিনেশন বলছে যদি 1 কুলম্ব চার্জ, এটা 1 কুলম্ব চার্জ হয়, এদের মধ্যে ডিস্টেন্স যদি 1 মিটার হয়, তাহলে এদের মধ্যে ফোর্সটা হবে 9 × 10⁹ নিউটন। এটাই সমস্যা, ফোর্সটা এতটাই হবে এবং সমান, ঠিক আছে, 1 কুলম্ব × 1 কুলম্ব বাই 1 মিটার স্কোয়ার। এটা থেকেই সমস্যা আমাদের হয়ে গিয়েছিল। তো এটার জায়গায় আমি কি লিখে দিতে পারি? কুলম্বের জায়গায় এক্স ইএসইউ ইন্টু, ধরে নিচ্ছি আর কি, যে 1 কুলম্ব সমান এক্স ইএসইউ, ধরো সেই জন্য এক্স ইএসইউ লিখে দিলাম। আর এটা মানে কত? 100 সেন্টিমিটারের হোল স্কোয়ার। বদ্ধ করে লিখলে এক্স স্কোয়ার ইউএসইউ এর হোল স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10⁴ হয়ে যাবে। তাহলে 9 × 10⁴ 1 এক্স স্কোয়ার। আর এটা জায়গায় আমি ডাইন, দুদিক দিয়ে ডাইন কেটে গেল, এটা তো নিউটন ছিল, তাহলে নিউটন ছিল মানে নিউটন লিখি, নিউটন। আর এটার জায়গায় আমি কি লিখব? ডাইন, এটা নিউটন। আচ্ছা, 1 নিউটন সমান 10⁵ ডাইন আমরা জানি, তাহলে লিখে দিই।
13 5 18, এটা 13 হবে, 9 ইন্টু 10⁻18 এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স সমান 3 ইন্টু 10⁻3 হবে, আর 10⁻18 রুট করলে 9 এক্স। এটা বড় প্রমাণ, যদি প্রমাণ দেয় তাহলে করতে হবে, এভাবে উপায় নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো টার্ম আছে জেনে নাও, সেটা হচ্ছে ইউএসইউ বিভব তিনশো ভোল্ট, এটা লিখে দিলাম, প্রমাণ করতে হবে না, ওইটা প্রমাণটা আসে, এই প্রমাণটা আসে না, এটা না করলেও হবে, জাস্ট রিমেম্বার করে রাখো কোশ্চেনে যাতে কনভার্ট করতে পারো। আচ্ছা, একটু বলে দিই, এর একটা টার্ম আছে, সেটা হচ্ছে তড়িৎচালক বল, যেটা ইলেকট্রোমোটিভ ফোর্স। প্রথম কথা, এটা একটি বল নয়, এটা শক্তি মাত্র, এটা কোনো বল নয়। এটিও একটি কার্য। যেমন ধরো, উদাহরণ দিই, কাকে বলে, ধরো একটা সেল আছে, প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এবারে বাই ডেফিনেশন কি বলছে দেখো, বাই ডেফিনেশন বলছে 1 কুলম্ব চার্জকে এই সার্কিটের, অর্থাৎ এই সেলের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে নিয়ে যেতে গেলে আমাকে যে কার্য করতে হবে, অর্থাৎ কি বলছে, 1 কুলম্ব চার্জকে বা 1 কুলম্ব আধানকে কোনো সেলের সেল মানে কোষ, ব্যাটারির যে তড়িৎ কোষ, আধানকে কোনো সেলের নেগেটিভ প্রান্ত থেকে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকে বলে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কাকে বলে বোঝা গেল। এইবারে বলছে তড়িৎচালক বলের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। কি কাজে ব্যবহার হয়, বলছে বর্তনীতে ধরো পরিবাহী আছে একটা, এবার পরিবাহীতে দুই প্রান্তে একটা নির্দিষ্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো পরিবাহীর কী কাজে ব্যবহার করে, নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তে একটা স্থির বিভব পার্থক্য বজায় রাখার জন্য। তাহলে কোনো পরিবাহীর কোনো পরিবাহীর দুই প্রান্তে স্থির বিভব পার্থক্যকে বজায় রাখার জন্য, বিভব পার্থক্য
বজায় রাখার জন্য এর পরিমাপ করা হয় কি করে? এটা পরিমাপ করা হয়, এখানে লিখে দিচ্ছি। এই তড়িৎচালক বলকে পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলে পোটেনশিওমিটার। এই তড়িৎচালক বলকে পরিমাপ করতে আমরা যন্ত্র ব্যবহার করি, পোটেনশিওমিটার। আর এখানে একটা জিনিস আছে দেখো, একটা হচ্ছে বিভব প্রভেদ। একটু বুঝে নাও ব্যাপারটা কি, প্র্যাকটিক্যালি বোঝো। ধরো এরকম একটা পরিবাহী আছে, সাপোজ ব্যাটারি আছে, এখানে ধরো সাপোজ 10 ভোল্ট ব্যাটারি আছে, বা সেল একটা, ব্যাটারি না এটা সেল, 10 ভোল্ট ধরো সেল আছে একটা। এবারে আমাদের এক্সপেক্টেড যে এই দুটো প্রান্তের বিভবের পার্থক্য 10 ভোল্টই হবে, তখন এটা 10 ভোল্ট যদি হয় তখন 0 হবে, এটা আমাদের এক্সপেক্টেড। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায়, বাস্তব ক্ষেত্রে যখন দেখা যায় তখন দেখা যাবে যে ব্যাটারিটা 10 ভোল্ট, এটা 10 ভোল্ট আনডাউটেডলি, কিন্তু এটা 10 ভোল্ট নেই, ধরো সাপোজ 7 ভোল্ট হয়ে গেছে, এটা 0 ভোল্ট হয়ে গেছে। তার মানে তুমি ভেবে দেখো তাহলে মাঝখানে কী ঘটনা ঘটলো যার ফলে ওই পার্থক্যটা 10 ভোল্ট রইল নি, 7 ভোল্ট হয়ে গেল। তাহলে বিভব পার্থক্যটা উপরে কত আমরা এক্সপেক্ট করেছিলাম, এটা হওয়ার কথা ছিল, ডেল ভিটা 10 ভোল্ট হওয়ার কথা ছিল। ডেল ভি মানে পরিবর্তন, বিভব প্রভেদ। এর দেখো ডেল মানে কি পরিবর্তন, এটা কত 7 ভোল্ট। তার মানে নিশ্চয়ই 10 ভোল্ট বেরোলো, বেরিয়ে নিশ্চয়ই তাহলে কিছুটা নষ্ট হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে ক ভোল্ট নষ্ট হয়েছে, তাহলে এখানে লস্ট ভোল্ট কত, 10 - 7 মানে কত 3 ভোল্ট, 3 ভোল্ট নষ্ট হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে অ্যাকচুয়ালি সার্কিটে এরকম দেখতে পাওয়া যায়, এইটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ তড়িৎচালক বল মানে এটা দেয়া থাকে 10 ভোল্ট, বাস্তবে সেই সেলের গায়ে যেটা লেখা থাকে সেই বিভব পার্থক্য আমরা পাই না, কিছুটা নষ্ট হয়ে যাওয়ার পরে বাকিটা আমরা পাই। তাহলে তার মানে কে বড়, যদি একটা কোশ্চেন করা যায় ই বড় না ডেল ভি বড়, তুমি বলবে ই বড়। তার কারণ হচ্ছে ইয়ে থেকে কিছুটা খেয়ে নিলে তবে আমি ডেল ভি পাবো, তাই না, বিভব পার্থক্য পাবো, এটা একটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো? দুটো ইউনিট কিন্তু সমান, দুটো ইউনিট এসআই ইউনিট, কিন্তু এটারও কিন্তু কি ভোল্ট। এটা মাপার যন্ত্র হচ্ছে, বিভব পার্থক্য মাপার যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার। বিভব প্রভেদ ভোল্ট মিটার, ঠিক আছে। আচ্ছা, আপাতত আজকে এইটুকুনি থাক, বাকি ক্লাসটা আবার পরের দিন হবে। আচ্ছা, আমরা আবার শুক্রবার দিন মিট করব, সেখানে হয়তো অঙ্ক করাবো আমি, ঠিক আছে। আর তোমরা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, ওইখানে জয়েন করে যাবে, ওইখানে পিডিএফ পেয়ে যাবে, আর তার সঙ্গে পেয়ে যাবে আজকের ক্লাসে ডিবিপি। অবশ্যই সলভ করে টেলিগ্রাম গ্রুপে দিও, আমি খাতা কারেকশান করে দেবো তোমাদেরকে। আর কোনো ক্লাস মিস করো না, পুরোটা দেখবে, তবে তোমাদের ক্ল্যারিটি হবে। আর আমি চাইছি বেসিক থেকে অ্যাডভান্স জিনিস করাতে, অর্থাৎ পুরোটা দেখবে একদম ফার্স্ট থেকে লাস্ট, তবেই কিন্তু ডিবিপি সলভ করতে পারবে বা কোশ্চেন সলভ করতে পারবে, তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। ধন্যবাদ।